আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল্লাহ, প্রভাষক পদার্থবিজ্ঞান, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিবার পরিজন সহ বাসায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, পরিবার পরিজন সহ। তো অনলাইন ভিত্তিক ক্লাস প্রোগ্রামিংয়ে তোমাদের স্বাগতম। আজ আমার তৃতীয় ক্লাস। তো তোমরা সকলেই ইতিমধ্যে অবগত আছো যে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় তোমাদের পড়াচ্ছি। তো অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো তোমরা অবশ্যই আমার পূর্বের ক্লাস থেকে জেনেছ যে এই অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ তিনটি টপিক রয়েছে। প্রথম টপিক স্থিতিস্থাপকতা, যা আমরা কমপ্লিট করতে পেরেছি। দ্বিতীয় টপিক পৃষ্ঠটান, তাও আমরা পূর্বের দুইটি ক্লাসে অবশ্যই দেখেছি। আজকে আমাদের পাঠ্য বিষয় প্রবাহী প্রবাহ, ফ্লো অফ ফ্লুইডস। প্রবাহী প্রবাহ, ফ্লো অফ ফ্লুইডস। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখবা, আমরা যদি এক গ্লাস পানি ফ্লোরে ফেলি তাহলে পানি আপনা আপনি প্রবাহিত হতে থাকে, এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। এরকম যে কোনো তরল পদার্থ কিংবা গ্যাসীয় পদার্থ, যাদেরকে আমরা বায়বীয় পদার্থ বলবো, আমরা যদি এভাবে তাদেরকে মুক্ত করি, আমাদের জানা আছে বায়বীয় পদার্থের অণুগুলো পরস্পর থেকে অনেক ডিস্টেন্স বজায় রাখে, অনেক দূরত্ব বজায় রাখে, এবং তরল পদার্থ এক জায়গায় স্থির থাকে না, প্রবাহিত হতে থাকে। এই সকল পদার্থকেই আমরা বলবো প্রবাহী পদার্থ। তাহলে আমরা প্রথমেই জানবো প্রবাহী পদার্থ কি। প্রবাহী পদার্থ আমি বলবো, তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা। যে সকল পদার্থ আপনা আপনি বা নিজে নিজে প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বলে। যে সকল পদার্থ আপনা আপনি বা নিজে নিজে প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বলে। তো পদার্থের উপর ভিত্তি করে এই প্রবাহী পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, তরল প্রবাহী। দুই, বায়বীয় প্রবাহী। তো প্রবাহী ভিন্ন ধর্মের উপর ডিপেন্ড করে আমরা প্রবাহীকে আবার দুই প্রকার বা দুই ভাগে ভাগ করতে পারি। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে যে সকল পদার্থ নিজে নিজে প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় প্রবাহী পদার্থ। তো প্রবাহী পদার্থ এটা কেবলমাত্র তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। এখন আমরা জানব যে পদার্থ যে প্রবাহী হচ্ছে, এই প্রবাহীর বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে এই প্রবাহী পদার্থ আবার দুই প্রকার। এক, খেয়াল করি, প্রবাহী প্রবাহের উপর ডিপেন্ড করে নির্ভর করে প্রবাহী দুই প্রকার: শান্ত বা সমরেখ প্রবাহী, অশান্ত বা বিক্ষিপ্ত প্রবাহী। আমরা চিত্রের মাধ্যমে তা দেখব। যেমন আমরা মনে করি কিছু প্রবাহী এভাবে প্রবাহিত হচ্ছে, যার এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দু। বি বিন্দুতে মনে করি তার স্পর্শক বরাবর বেগ v1, বি বিন্দুতে স্পর্শক বরাবর বেগ v2,
সি বিন্দুতে স্পর্শক বরাবর বেগ c3 b3 সরি b3। তো এখন একটু খেয়াল করব যে সকল প্রবাহীর বিভিন্ন স্তরে অণুগুলি প্রবাহ বা বেগ প্রবাহের বেগ একই থাকে, যেমন এখানে এ বিন্দুতে বেগ v1, বি বিন্দুতে বেগ v2, সি বিন্দুতে বেগ v3। আমি যদি তেমনি আরেকটা স্তর কল্পনা করি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এখানেও বেগ v1, এখানেও বেগ v2, এখানে বেগ হবে v3, যা ওই প্রবাহীর স্পর্শক বরাবর ক্রিয়া করবে। তাহলে যে সকল প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে অণুগুলো একই প্রবাহে বা একই বেগ নিয়ে প্রবাহিত হয়, তারা হচ্ছে শান্ত প্রবাহ বা সমরেখ প্রবাহ। একইভাবে আমরা এখন দেখব অশান্ত বা বিক্ষিপ্ত প্রবাহ। একটু খেয়াল করি এই চিত্রে যে আমি দাগগুলো বিভিন্ন রকম দিয়েছি, কোনোটা এইমুখী কোনোটা ওইমুখী, অর্থাৎ যে সকল প্রবাহী বিভিন্ন স্তরের মধ্যে কণাগুলির বেগ বিভিন্ন, কখনো বেশি কখনো কম, তাদেরকে বলা হয় বিক্ষিপ্ত প্রবাহ। এই ক্ষেত্রে আমরা আরেকটু স্পষ্ট করতে পারি, প্রবাহের ক্ষেত্রে বেগের একটি ক্রান্তি বেগ আছে। ক্রান্তি বেগ মনে রাখবো যে প্রবাহের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বেগ আছে, যেই বেগের চাইতে কণাগুলির বেগ বেশি হলে তা বিক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ তাদের বিভিন্ন স্তরের কণাগুলির বেগ বিভিন্ন হবে। আর যদি ক্রান্তি বেগের চাইতে কণাগুলির বেগ কম হয়, তাহলে তারা বিভিন্ন স্তরের মধ্যে একই বেগ বজায় রাখবে, অর্থাৎ ক্রান্তি বেগ গ্রেটার দেন কণার বেগ। ক্রান্তি বেগ যদি কণার বেগের চাইতে বেশি হয়, অপরদিকে বললে কণার বেগ যদি ক্রান্তি বেগের চাইতে কম হয়, তখন সেটা হচ্ছে সমরেখ। আবার ক্রান্তি বেগ যদি লেস দেন কণার বেগ, তাহলে এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ। তাহলে আমরা সমরেখ প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহকে ক্রান্তি বেগের সাথে তুলনা করতে পারি। এখন আসি যে কোনো তরল পদার্থ কিংবা বায়বীয় পদার্থ, এখানে একটু বলে রাখি, মনে রাখবা সবাই যে আমরা উদাহরণ হিসেবে সবসময় তরল পদার্থকে বেশি দেখাবো বা ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ আসলে বায়বীয় পদার্থ আমরা চোখে দেখি না, উপলব্ধি করা যায় মাত্র, কিন্তু তরল পদার্থ আমরা সহজেই দেখতেও পাই, এটা হিসাব করা আমাদের জন্য সহজ। সেজন্য আমরা এখানে উদাহরণ হিসেবে বায়বীয় পদার্থের চাইতে তরল পদার্থকেই প্রাধান্য দিব। তো আসি যে কি কারণে নিজে নিজে প্রবাহী পদার্থগুলো প্রবাহিত হয়, অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থ প্রবাহিত হয়। তো এর অবশ্যই একটি কারণ আছে, যে কারণটা বা ধর্মটা হচ্ছে সান্দ্রতা। যে ধর্মের জন্য আপেক্ষিক বেগের বিপরীতে, আমরা দেখি যে ধর্মের জন্য কোনো প্রবাহী প্রতিটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিপরীতে, প্রতিটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিপরীতে স্পর্শকীয়
কিভাবে বাধার সৃষ্টি হয়, বাধার সৃষ্টি হয় তাকে সান্দ্রতা বলে, সান্দ্রতা বলে। আবার আসি, যে ধর্মের জন্য কোনো প্রবাহী প্রতিটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিপরীতে স্পর্শকীয় ভাবে বাধার সৃষ্টি হয় তাকে সান্দ্রতা বলে। আমরা ঘর্ষণ বলের সংজ্ঞা অবশ্যই সবাই জানি যে একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলে তখন দুই গতির বিপরীতে একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়, তার নাম ঘর্ষণ। তো এইখানে সান্দ্রতা অনেকটা ঘর্ষণ বলের নিয়েই কাজ করে। অর্থাৎ আমরা খেয়াল করব, যেমন নদীতে স্রোত, পানিগুলো একদিকে প্রবাহিত হয়, তো যখন স্তরগুলো একদিকে প্রবাহিত হয় তাহলে প্রবাহিত হতে থাকলে একসময় তো সবসময় সে প্রবাহিত হতে থাকবে, কিন্তু একসময় সে থেমে যায় কেন? কারণ তার গতির বিপরীতে এক ধরনের স্পর্শকীয়ভাবে এই বাধার সৃষ্টি হয়। তাহলে প্রবাহী যে স্তরগুলো প্রবাহিত হয় তা আমরা সরল মনে করলেও আসলে তা অনেকটা পরাবৃত্তাকার বা সরল না। তো তাহলে যে ধর্মের জন্য কোনো প্রবাহী প্রতিটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিপরীতে স্পর্শকীয়ভাবে বাধার সৃষ্টি হয় তাকে বলে সান্দ্রতা। তাহলে অবশ্যই এ থেকে স্পষ্ট যে সান্দ্রতা যে কোনো প্রবাহীর একটি ধর্ম, যে ধর্মের জন্য। আবার একটু খেয়াল করি, যে ধর্মের জন্য কোনো প্রবাহী প্রতিটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিপরীতে স্পর্শকীয়ভাবে বাধার সৃষ্টি হয়, তাহলে বাধা এক ধরনের বল। তাহলে আমরা এখান থেকে আরেকটা সংজ্ঞা দিতে পারি সান্দ্র বল, সান্দ্র বল। তাহলে আমি আসলে যে ধর্মের জন্য কোনো প্রবাহী প্রতিটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগের বিপরীতে স্পর্শকীয়ভাবে বাধার সৃষ্টি হয় তাকে বলে সান্দ্রতা। আর এই ক্ষেত্রে তোমরা এটাকে একত্রিত করে নিবা, এই ক্ষেত্রে যে বলের সৃষ্টি হয় তাকে সান্দ্র বল বলে, তাকে সান্দ্র বল বলে। খেয়াল করব, তাকে সান্দ্র বল বলে। তাহলে এই ক্ষেত্রে যে বলের সৃষ্টি হয়, তাহলে এই ক্ষেত্রে বলতে সান্দ্র বলের সান্দ্রতার সংজ্ঞা থেকে আমরা আসব। তাহলে আমরা শিখলাম সান্দ্রতা কি, সান্দ্র বল কি। তাহলে যে কোনো বলের ন্যায় সান্দ্র বল একটি বল, আমরা জানি বলের একক নিউটন, সান্দ্র বলের একক নিউটন। সান্দ্র বলকে সান্দ্র বলের প্রতীক নিউটন, একক প্রতীক অন্য যে কোনো বলের ন্যায় এফ এবং একক নিউটন। তাহলে সান্দ্র বল যেহেতু একটি বল, সুতরাং তার প্রতীক অন্য বলের ন্যায় এফ এবং একক হচ্ছে যে কোনো বলের এককের ন্যায় নিউটন। তো এই সান্দ্র বল সম্পর্কিত বিজ্ঞানী নিউটন একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যা থেকে আমরা কিছু সূত্র জানবো। সেই সূত্র অনুসারে এই সূত্রের নাম হচ্ছে সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র, সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র। বিজ্ঞানী নিউটন বলেছেন যে আমরা যদি মনে করি যে এটা একটা সমরেখা প্রবাহ, আমরা চিত্রের দিকে একটু খেয়াল করব যে আমরা ধরে নিলাম এটা একটি সমরেখা প্রবাহ। খেয়াল করো যে এটা হচ্ছে সবচেয়ে নিচের স্তর, যেটা আমরা মনে করি ভূমি। এটা কোনো তরল বা বায়বীয় পদার্থ না, এটা ভূমি। আর এটা হচ্ছে পৃষ্ঠদেশ, অবশ্যই
এটা তরলের একটি স্তর। তাহলে আমি যদি মনে করি এই স্তরটার নাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, তাহলে অবশ্যই তোমরা মনে রাখবা যে ভূমির কাছাকাছি স্তরের তরলের যে স্তর, আমি ধরে নিলাম এটা তরল প্রবাহী, তরলের যে স্তর তা সবসময় স্থির। এর থেকে যত উপরের দিকে যাইতে থাকবো ততই প্রতিটি স্তরের বেগ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমি যদি ধরি এটা VA, এটা VB, এটা VC, এটা VD, এটা VE, তাহলে আমার ব্যাখ্যা মতে VE greater than VB greater than VC greater than VB greater than VA। অবশ্যই সবাই গুরুত্ব সহকারে এটা মনে রাখবো যে এক্ষেত্রে সবচেয়ে উপরের স্তরের বেগ সবচেয়ে নিচের স্তরের বেগের চাইতে সবচেয়ে বেশি। তাহলে স্তর যত উপরের দিকে যাইতে থাকবো ততই আমার বেগ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটা আমরা খেয়াল করব। তো বিজ্ঞানী নিউটনের মতে তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোন প্রবাহী যে কোনো প্রবাহীর দুটি স্তরের মধ্যে কোন প্রবাহীর দুটি স্তরের মধ্যে সান্দ্রতা ধর্মের জন্য যে সান্দ্র বল ক্রিয়াশীল, সবাই একটু খেয়াল করি, তাপমাত্রা স্থির থাকলে কোন প্রবাহী এটা দুবার হয়ে গেছে, তোমরা একটা মুছে ফেলবা। কোন প্রবাহীর দুটি স্তরের মধ্যে সান্দ্রতা ধর্মের জন্য যে বল ক্রিয়াশীল তা ওই প্রবাহীর বেগের নতি সমানুপাতিক এবং প্রতিটি স্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক। এখানে লক্ষণীয় এবং মনে রাখার বিষয় হচ্ছে আমরা প্রবাহীর ক্ষেত্রে প্রতিটি স্তরের ক্ষেত্রফল একই ধরে নিব, অর্থাৎ প্রতিটি স্তরের ক্ষেত্রফল হবে a, প্রতিটি স্তরের ক্ষেত্রফল a। আমি আবার রিপিট করি, তাপমাত্রা স্থির থাকলে কোন প্রবাহীর দুটি স্তরের মধ্যে সান্দ্রতা ধর্মের জন্য যে সান্দ্রবল ক্রিয়াশীল তা ওই প্রবাহীর বেগের নতির সমানুপাতিক এবং প্রতিটি স্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক। এখন অবশ্যই তোমরা হয়তো প্রশ্ন করার সুযোগ থাকলে প্রশ্ন করতে, স্যার বেগের নতি কি? তো আমরা আগে একটু জানবো, এটা অবশ্যই আমরা খাতায় উঠাবো। এখন আমরা একটু বেগের নতি সম্পর্কে জানব। বেগের নতি কোন প্রবাহীর দুটি স্তরের মধ্যে একক দূরত্বে একক আপেক্ষিক বেগ বজায় থাকলে তাকে বেগের নতি বলে। মনে করি কোন প্রবাহীর দুটি
দুটি স্তরের মধ্যে যে দেখো একক দূরত্বে একক আপেক্ষিক বেগ, তাহলে dy দূরত্বে মনে করি কোন প্রবাহী পরপর দুটি স্তরের মধ্যে dy দূরত্বে dv আপেক্ষিক বেগ বিদ্যমান। অর্থাৎ আমরা যদি মনে করি চিত্রের দিকে তাকাই, যদি এই ডিসটেন্সটা dy হয়, অর্থাৎ পরপর দুটি স্তরের মধ্যে dy দূরত্বে আপেক্ষিক বেগটা যদি এক্ষেত্রে dv হয়, আপেক্ষিক বেগটা যদি এক্ষেত্রে dv হয়, তাহলে dy দূরত্বে dv আপেক্ষিক বেগ বিদ্যমান। তাহলে একক দূরত্বে dv/dy আপেক্ষিক বেগ বিদ্যমান থাকবে। তাহলে বেগের নতির সংজ্ঞা অনুসারে আমার এটাকেই আমরা বেগের নতি বলব। তাহলে আমরা লিখতে পারি বেগের নতি সমান সমান dv/dy। তাহলে dv কি? আপেক্ষিক বেগ আর dy হচ্ছে পর দুটি স্তরের মধ্যকার দূরত্ব। খেয়াল করি dv আপেক্ষিক বেগ, তো যে কোনো বেগের ন্যায় আপেক্ষিক বেগের একক মিটার পার সেকেন্ড, dy পরপর দুটি স্তরের মধ্যকার দূরত্বের একক মিটার। তাহলে আমরা অবশ্যই স্পষ্টভাবে বেগের নতি জানলাম। তোমাদের সুবিধার জন্য আমি আপেক্ষিক বেগকেও একটু ব্যাখ্যা করব। তো আমরা সবাই আপেক্ষিক বেগ সম্পর্কে জানা থাকার কথা, তো তারপর আমি একবার বলবো আপেক্ষিক বেগ দুটি গতিশীল বস্তুর মধ্যকার যে বেগ, দুটি গতিশীল বস্তু একটির সাপেক্ষে আরেকটির বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। তাহলে আমরা একটু চিত্রের সাথে মিলাই। দেখো এখানে এটা ভূমি স্তর, বাকিগুলো প্রবাহী স্তর। তাহলে প্রত্যেকটা প্রবাহী স্তরই কিন্তু গতিশীল। তাহলে একটা প্রবাহী স্তরের সাপেক্ষে তার পরবর্তী প্রবাহী স্তরের মধ্যে যে বেগ, একটি প্রবাহী স্তরের সাপেক্ষে তার পরবর্তী প্রবাহী মধ্যকার যে বেগ বিদ্যমান সাপেক্ষে, সেটাই আপেক্ষিক বেগ। তাহলে এবার আমরা নিউটনের সূত্রটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা নিউটনের সূত্র থেকে জানলাম স্থির তাপমাত্রায়। তাহলে আমার এই কন্ডিশনটা মনে রাখতে হবে, স্থির তাপমাত্রায় কোন প্রবাহী দুটি স্তরের মধ্যকার কি যে সান্দ্রতা ধর্মের জন্য যে সান্দ্র বল ক্রিয়াশীল, তা ওই প্রবাহীর বেগের নতি সমানুপাতিক। তাহলে আমি সান্দ্র বলকে জানি F দ্বারা প্রকাশ করি, তাহলে F সমানুপাতিক dv/dy, সমীকরণ নাম্বার 1। তাহলে এখানে কে স্থির, এখানে ক্ষেত্রফল A স্থির। দ্বিতীয় সমীকরণ F সমানুপাতিক A, ধরি প্রতিটি প্রবাহী স্তরের ক্ষেত্রফল A। খেয়াল করব, ধরি প্রতিটি প্রবাহী স্তরের ক্ষেত্রফল A। তাহলে এখানে কে স্থির, এখানে বেগের নতি অর্থাৎ dv/dy স্থির। তাহলে আমরা এটাকে সমীকরণ দ্বারা নির্মিত করলে 2 নং সমীকরণ দিলাম। তাহলে এখন আমরা যদি দুইটাকে একত্রিত করি, যেখানে ক্ষেত্রফল স্থির না,
যেখানে বেগের নতিও স্থির না। তাহলে দুইটার কম্বিনেশনে আমরা সূত্রটাকে এটা কমপ্লিট করতে পারি। তো এখানে সূত্রটা হবে F সমানুপাতিক A ইনটু dv বাই dy। তাহলে আমার নিউটনের সূত্রের গাণিতিক প্রকাশটা দাঁড়ায় F সমানুপাতিক A ইনটু dv বাই dy। আসি এখন আমরা যদি F ইকুয়াল লিখি, তোমাদের অবশ্যই জানা আছে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটি ধ্রুবক বসবে। তো এখানে আমরা সেই ধ্রুবকটাকে বলবো ইটা। আমরা এই চিহ্নের সাথে সবাই পরিচিত, এটার নাম ইটা। ইটা A dv বাই dy। এখানে F সান্দ্র বল, যার একক নিউটন, A ক্ষেত্রফল, যার একক মিটার স্কয়ার। এখানে আমি সংক্ষিপ্ত করলাম, ক্ষেত্রফল বলতে প্রতিটি স্তরের ক্ষেত্রফল। তাহলে dv স্তর দুটি আপেক্ষিক বেগ, স্তর দুটি মধ্যকার আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ মিটার পার সেকেন্ড। dy পরপর দুটি স্তরের মধ্যকার দূরত্ব, একক মিটার। ইটা, এটা আমি একটু পরে ব্যাখ্যা করব, এখন আমরা লিখে নিই। সান্দ্রতা সহ, সান্দ্রতা সহ বা সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক এর একক আমরা লিখব নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে একটা চিহ্ন আসলো, যার নাম আমি বললাম ইটা, এবং ইটার পরিচয় দিলাম সান্দ্রতা সহ। আচ্ছা, একটু খেয়াল করি সান্দ্রতা সহগ কি। আমরা এটা একটু লিখব, সান্দ্রতা ক বা সান্দ্রতা সহগ। নির্দিষ্ট তাপমাত্রায় কোন প্রবাহীর পরপর দুটি স্তরের মধ্যে একক বেগের নতি বজায় রাখতে, একক বেগের নতি বজায় রাখতে প্রবাহীর গতির বিপরীতে, প্রবাহীর গতির বিপরীতে প্রবাহী স্তরের প্রতিটি প্রবাহী স্তরের ক্ষেত্রফলের, প্রতিটি স্তরের ক্ষেত্রফলের, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় কোন প্রবাহীর পরপর দুটি স্তরের মধ্যে একক বেগের নতি বজায় রাখতে প্রবাহীর গতির বিপরীতে প্রতিটি স্তরের ক্ষেত্রফলের সাথে স্পর্শকীয়ভাবে যে
সান্দ্র বলের সৃষ্টি হয় প্রতিটি স্তরের একক ক্ষেত্রফলের সাথে। এখানে একক হবে, একক ক্ষেত্রফলের সাথে স্পর্শকীয়ভাবে যে বলের সৃষ্টি হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক বলে, বা সান্দ্রতাঙ্ক বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর পরপর দুটি স্তরের মধ্যে একক বেগের নতি বজায় রাখতে প্রবাহীর গতির বিপরীতে প্রতিটি স্তরের একক ক্ষেত্রফলের সাথে স্পর্শকীয়ভাবে যে সান্দ্র বলের সৃষ্টি হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতা সহগ বা সান্দ্রতাঙ্ক বলে। তো আমরা বেগের নতি অলরেডি ব্যাখ্যা করেছি, অতএব তোমাদের বুঝতে অসুবিধা থাকার কথা না। তো এই সান্দ্রতা সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইটা দ্বারা। তো এখন আমরা জানবো এই সান্দ্রতা সহগ কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা এখন জানবো সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রা এবং চাপের কি সম্পর্ক। সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রার সম্পর্ক। আচ্ছা, তরলের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, বিভিন্ন তরল পদার্থ আছে যারা সবাই প্রবাহী এবং তাদের সান্দ্রতা সহগ অবশ্যই বিদ্যমান, কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা এই তরল পদার্থের ক্ষেত্রে বা তরল প্রবাহীর ক্ষেত্রে সান্দ্রতা সহগের সম্পর্ক বিভিন্ন সূত্র দ্বারা ব্যাখ্যা করছে। তার মধ্যে আমরা যে সূত্রটাকে গ্রহণযোগ্য সেটা আমরা উল্লেখ করব, যে log ইটা ইকুয়াল a প্লাস b বাই t। এখানে T কেলভিন এককে তাপমাত্রা, ইটা সান্দ্রতা সহগ, A ও B ধ্রুবক। তাহলে খেয়াল করি, তাহলে ইটা সান্দ্রতা সহগ, A আর B দুটি ধ্রুবক রাশি, T কেলভিন এককে তাপমাত্রা। তাহলে এখানে স্পষ্ট যে সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রা ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে সান্দ্রতা সহগ কমে যায়, তাপমাত্রা কমলে সান্দ্রতা সহগ বেড়ে যায়। একটা পরীক্ষায় দেখা যায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে সান্দ্রতাঙ্ক পাওয়া যায় 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা প্রায় 1/3 হয়, 1/3 হয়। একটু খেয়াল রাখবো, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সান্দ্রতাঙ্ক পাওয়া যায় 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা প্রায় 1/3 হয়, অর্থাৎ তাপমাত্রা বাড়ার সাথে সাথে সান্দ্রতা সহ কমে যায়। তাহলে আমরা এটা তরলের ক্ষেত্রে দেখলাম। এবার আমরা দেখব গ্যাসীয় প্রবাহীর ক্ষেত্রে। তো গ্যাসীয় প্রবাহীর ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সূত্র মেনে চলব। গ্যাসীয় প্রবাহীর ক্ষেত্রে ইটা সমানুপাতিক √T। তাহলে আশা করি তোমাদের এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, তোমরা দেখতেই পাচ্ছো যে ইটা সমানুপাতিক √T। তাহলে ইটা হচ্ছে
তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হিসাবটা আমরা সকলেই জানি যে এখানে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা সহ বাড়বে, তাপমাত্রা কমলে সান্দ্রতা সহ কমবে। এজন্য আমরা বলতে পারি যে সান্দ্রতার ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে সান্দ্রতা ধর্ম তরল ও গ্যাসীয় পদার্থ একে অপরের বিপরীত। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেন আমরা কমপ্লিট করতে পারি যে তাপমাত্রার সাথে বা তাপমাত্রার ক্ষেত্রে সান্দ্রতা সহগের মান তরল এবং গ্যাসের কি বিপরীত, অর্থাৎ তরল যে ধর্ম প্রদর্শন করে গ্যাস তার বিপরীত করে। এবার আসি ইটা এর সাথে চাপের সম্পর্ক। এখানেও তরলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা বাড়ে, আর মনে রাখবো গ্যাসের ক্ষেত্রে চাপের সাথে এর সম্পর্ক নেই, অর্থাৎ গ্যাসীয় প্রবাহীর ক্ষেত্রে চাপ তেমন কোনো প্রভাব ফেলে না। তাহলে আসো আমরা একটু স্মরণ করি আমরা কি পড়লাম। আমরা প্রবাহী পদার্থ কি জানলাম, পদার্থের উপর ডিপেন্ড করে জানলাম প্রবাহী পদার্থ দুই প্রকার, এক কঠিন তরল পদার্থ, দুই বায়বীয় পদার্থ। আবার প্রবাহী ধর্মের উপর ডিপেন্ড করে প্রবাহী দুই প্রকার জানলাম, একটা শান্ত রেখা বা সমরেখা প্রবাহ আর একটা বিক্ষিপ্ত বা অশান্ত প্রবাহ। এরপরে সান্দ্রতা, সান্দ্রবল, সান্দ্রতাঙ্ক সম্পর্কে জানলাম এবং জানলাম সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র। এখন আমরা আসবো সান্দ্রতা সম্পর্কিত স্টোকসের সূত্র। সান্দ্রতা সম্পর্কিত স্টোকসের সূত্র। বিজ্ঞানী স্টোকস ব্যাখ্যা করেছেন, সবাই লিখব, আর ব্যাসার্ধের কোন কঠিন গোলক ইটা সান্দ্রতা সহ বিশিষ্ট কোন প্রবাহীর মধ্যে ভি প্রান্তিক বেগ নিয়ে পড়তে থাকলে বা পতনশীল হলে থাকলে সেক্ষেত্রে প্রবাহী বিভিন্ন স্তরের মধ্যে সৃষ্ট সান্দ্র বল এর ফলে F সমানুপাতিক আর ইটা ভি। এখানে আমি একটু সংক্ষিপ্ত করলাম, তোমরা খেয়াল করবা, এটা বিজ্ঞানী স্টোকসের সূত্র। তাহলে স্টোকস কি বলছেন যে আর ব্যাসার্ধের কোন কঠিন গোলক
আমি একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই। খেয়াল করি, মনে করি এই পাত্রে ইটা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা সহগ বিশিষ্ট কিছু তরল বিদ্যমান। এই তরলের মধ্যে আর ব্যাসার্ধে এ একটি কঠিন গোলক যা ভি প্রান্তিক বেগে পড়তেছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা প্রবাহী এবং আমি এখানে বোঝানোর জন্য তরল পদার্থ ব্যবহার করেছি, সেজন্য আমি বলেছি ইটা সান্দ্রতা সহগ বিশিষ্ট তরল। তাহলে সেই যেহেতু এটা তরল, তাহলে তার বিভিন্ন স্তরের মধ্যে অবশ্যই সান্দ্র বল সৃষ্টি হবে। ওই সান্দ্রতাজনিত বল অর্থাৎ সান্দ্র বল ওই গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, ওই তরলের সান্দ্রতা সহগের সমানুপাতিক এবং গোলকটি যে প্রান্তিক বেগ নিয়ে নিচে পড়তেছে ওই প্রান্তিক বেগের সমানুপাতিক। তোমরা হয়তো প্রশ্ন করবে এখানে প্রান্তিক বেগ কি? তো আমরা আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই প্রান্তিক বেগ দিয়েই শুরু করব, প্রান্তিক বেগ ব্যাখ্যা করব। তো আজকে আমি এখানেই সমাপ্ত করব। তো আমি আবার একটু রিপিট করি, আমি আমার এই পাঠ্যসূচিতে আমি দুটি সূত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যে একটা হচ্ছে নিউটনের সূত্র আর একটা হচ্ছে স্টোকসের সূত্র। তো তোমরা এই সূত্র দুটিকে সুন্দরভাবে খাতায় লিখবা, মুখস্থ করে লিখবা, পড়বা এবং সম্ভবপর যদি হয় তাহলে এগুলো দিয়ে কিছু অঙ্ক করবা। যেমন আমরা এটাকে আরেকটু আগাতে পারি, F ইকুয়াল ধ্রুবক ইনটু আর ইটা ভি। তো তোমরা অবশ্যই অলরেডি আর ইটা এবং ভি এর পরিচয় এখানে জেনে গেছো। ওই কঠিন গোলক যে আমরা বিবেচনা করলাম তার ব্যাসার্ধ হচ্ছে আর, তরলের সান্দ্রতা সহগ হচ্ছে ইটা এবং ওই কঠিন গোলকটি যে প্রান্তিক বেগ নিয়ে নিচে পড়তেছে সেই প্রান্তিক বেগ হচ্ছে ভি। তাহলে আমরা সর্বতই জানি যে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক বসাতে হয়। তো বিভিন্ন গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করা যায়, স্টোকস প্রমাণ করেছেন যে এই ধ্রুবকের মান 6 পাই, এই ধ্রুবকের মান 6 পাই। তাহলে আমার মেইন সূত্রটা যা দাঁড়াচ্ছে 6 পাই আর ইটা বি। তাহলে আমরা 6 পাইকে বলবো স্টোকস ধ্রুবক, 6 পাইকে আমরা বলবো স্টোকস ধ্রুবক। তাহলে এটা আমরা এমসিকিউ আকারেও জানতে পারি। আমরা পাই এর মানকে 6 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে তাই হচ্ছে স্টোকস ধ্রুবক হিসেবে ব্যবহার করা যাবে। তো আমরা যদি চাই ভাষায় চেষ্টা করব, অবশ্যই পারা যাবে যে বিভিন্ন মানগুলো দেওয়া থাকলে আমরা এখান থেকে বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। তাহলে আমার বাড়ির কাজ হিসেবে থাকলো স্টোকসের সূত্র এবং নিউটনের সূত্রকে কাজে লাগিয়ে অবশ্যই তোমরা প্রয়োগমূলক অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো তোমাদের বইয়ের অনুশীলনী প্লাস বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো দেখবা। আশা করি এখন সবাই পারবা ইনশাআল্লাহ। তোমাদের ভিতরে একটু গ্যাপ থেকে গেল, সেটা হচ্ছে প্রান্তিক বেগ। তো আমরা আজকের ক্লাস থেকে শুধু জানি যে এই গোলকটি যে বেগে পড়তেছে তার নাম প্রান্তিক বেগ। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই প্রান্তিক বেগ ব্যাখ্যা করব। তো সবাই পরিবার পরিজন সহ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আজকের জন্য ক্লাস এখানে আমি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।